শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস। পর্ব ২৭। রামরতন চক্রবর্তী ভেবেছিল নাটোরে পালিয়ে গিয়ে সে কমলাকে ভুলে থাকতে পারবে। বেশ কিছুদিন অনেক চেষ্টা করল, শেষ পর্যন্ত পরাস্ত হল। তবু সে বুঝল কমলাকে ভুলতে না পারলেও নাটোরেই তাকে থাকতে হবে, হয়তো চিরকাল। এইভাবে এখানে প্রথম যৌবন পার হবে, মধ্যম যৌবন অস্তমিত হবে, শোকে প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য, যদি অতদিন না বাঁচে। নাটোরে যাবার পর তার আর একজনের কথা প্রায় মনে হয়। সে হলো তার পূর্ববর্তী প্রভু অ্যাটর্নি হিকি। হিকি জানতো যে রামরতন বেশ ভালো ইংরেজি বলে, লেখেও ভালো। তার লেখা চিঠিপত্র অনেক সময় সংশোধন না করলেও চলত। কিন্তু হিকি জানে না তার রাইটারটি একজন কবি, ইংরেজিতেও যে কবিতা লিখতে পারে। এখানে এসে হিকির কাছে নিজের মন খুলে একটা চিঠি লিখতে ইচ্ছা করলো রামরতনের। আর হৃদয়কে উদ্ঘাটিত করার জন্য কবিতার চেয়ে শ্রেষ্ঠ বলে তো কিছুই নেই। তবু রামরতনের দ্বিধা হলো, সাহেব কি ভাববে। শেষে সে লিখল, কারণ সে জানে যে হিকি সাহেবের সঙ্গে জীবনে তার দেখা হবার আর সম্ভাবনা নেই। সে লেখে, I have sat down with great regret to begin Nator treatise. The reader must be arrested in concern and surprise. Natural quality of spring is in a far distance. Never freshes our temper southern breeze and flowers fragrance, or reception of parrots, nightingales, and warbling magpies. Here we meet agony by screeching of owl and pariah dogs cries. দীর্ঘ কবিতা। হিকি সাহেব প্রথমে চমকে উঠেছিল, বিস্ময়ের অন্ত রইল না। তারই ঘরে বসে যে মানুষটি নীরবে কাজ করে গিয়েছে সে একজন কবি। আফসোসের অন্ত রইল না। উপযুক্ত মর্যাদা পেল না রামরতন। হিকি সাহেব সাধারণ গোড়াপল্টন নয়, সে একজন অতি সম্ভ্রান্ত বংশের ছেলে। শিল্পকে সে মূল্য দিতে জানে, শিল্পীকে জানে সম্মান দিতে। নইলে তার কাছে ফেনিস্কির মতো একজন উচ্চ শ্রেণীর নরসুন্দর অত আদর পেত না, ড্যানিয়েলের মতো শিল্পী অতটা সমীহ পেত না। হিকি সাহেব বারবার করে পড়ে কবিতাটি। সে অ্যাটর্নি হলেও হৃদয়ের ব্যাপারীও বটে। নইলে স্ত্রী বিয়োগের পর একাকিত্ব দুঃসহ হয়ে ওঠায় প্রথমে কিরণবালা আর পরে জামদানির আবির্ভাব ঘটত না জীবনে। লোকে বলবে দুশ্চরিত্র কিংবা সংযমহীন। আসলে হলো জীবনকে খোলা চোখে দেখা আর উপভোগ করা। নইলে ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম জোন্স, জাস্টিস ইম্পে আর হাইড থেকে শুরু করে খিদিরপুরে ভূকৈলাস রাজবাড়ির গোকুল ঘোষাল, মল্লিক বংশের নিমাই মল্লিক, সবার সঙ্গেই তার দহরম মহরম হতো না। সে রীতিমতো আলাপী, মিষ্টভাষী। তেমনি সাধারণ কেরানি বেনিয়ানদের সঙ্গেও তার সমান আলাপ। আবার চাঁদ মুন্ন আর নবাবের মতো ভৃত্যরাও তার আশকারায় মাথায় ওঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে হিকি সাহেব। কবিতাটির ছত্রে ছত্রে যে সুর ধ্বনিত হয়ে উঠেছে তা শুধুই প্রবাসের বেদনা নয়। মনে হয় নরম হাতের গোল্ড বেঙ্গলের ধাক্কা খেয়ে ছিটকে চলে গিয়েছে অতদূর। অদ্ভুত এই বাঙালি জাতি, এত বুদ্ধি, এত সাহস, অথচ লড়িয়ে মনোভাব নেই। সব সময় কিসের ওপর যেন নির্ভর করে থাকে। বোধহয় নিয়তি, যাকে এরা বলে ঈশ্বর। এদের ঈশ্বর কি এতই দয়াময় যে কোনো রকম চেষ্টা বা সাধনা না করেও তার দয়া পাওয়া যায়? এদের আর একটা কথা আছে যার কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। অনেকের সঙ্গে মিলেমিশে সেই কথাটা উদ্ধার করেছে হিকি সাহেব, কিন্তু তার আসল মর্মবাণী উপলব্ধি করতে পারে না। কথাটা হলো অভিমান। কদিন পরে নিমু মল্লিকের সঙ্গে সুপ্রিম কোর্টে দেখা হতেই হিকি সাহেব বলে, জানো মল্লিক, রামরতন একজন পোয়েট। রামরতন?
কোন রামরতন? ওই যে আমার রাইটার ছিল। ও, নাটোর চলে গিয়েছে সে? হ্যাঁ। কেন, আপনার খাতায় কালী কীর্তন লিখে রেখেছে? কালী কীর্তন? সেটা আবার কি জিনিস? আর আমার খাতায় লিখবে কেন? আমাদের একজন সাধক লিখতেন, দেহ রেখেছেন সম্প্রতি। তিনি হিসাবের খাতায় লিখতেন। কে? কবিতা লিখতেন তিনি। কপালে হাত ঠেকিয়ে নিমু মল্লিক বলে, রামপ্রসাদ তার নাম। কবিতা বই কি, ওগুলো কবিতা অনেক উঁচু দরের। কালী কীর্তন কি জিনিস? হিম টু গডেস কালী। ও না না, সেই জিনিস নয়। কবিতা লিখেছে ইংরেজিতে। ইংরেজিতে কবিতা? মাথা খারাপ হয়ে গিয়েছে ছেলেটা। কেন অদ্দূর গেল? না না, খুব ভালো লিখেছে, সুন্দর হয়েছে। এত ভালো ইংরেজি জেনে ওখানে পড়ে রইল। চলে আসতে লিখে দিন সাহেব, ভালো চাকরি পেয়ে যাবে। আপনি যখন প্রশংসা করছেন। হিকি সাহেব গম্ভীর হয়ে মাথা নেড়ে বলে, ও আর আসবে না। কেন? আপনি আশা দিলে পত্র পাঠ চলে আসবে। আচ্ছা, ও কি কাউকে ভালোবাসতো, কোনো মেয়েকে? ছি ছি, আমাদের সমাজে অমন কথা কেউ কল্পনা করে না। তাছাড়া ওকে তো দেখেছি, মাথা উঁচু করে চলতে পারে না। ও কি গোপাল মুখুজ্জের বয়ে যাওয়া ভাইটা? হিকি সাহেব অন্যমনস্ক হয়ে যায়। এইসব বাঙালিদের কাছে প্রকৃত গুণের কোনো দাম নেই। দেশে হলে সবাই কবিতাটা দেখার জন্য একটা আগ্রহ প্রকাশ করত। এখানে ও ইংরেজ সমাজে কথাটা বললে সেই উপলক্ষে তার বাড়িতে একটা ডিনারের ব্যবস্থা করে ফেলতে হবে। কিন্তু হিকি সাহেব সেটা চায় না। সে জানে রামরতন শুধুই তাকে জানাতে চেয়েছে তার মনের কথা। জানাতে গিয়ে অনেক বেশি জানিয়ে ফেলেছে। প্রতিটি ছত্রের ফাঁকে ফাঁকে রয়েছে একটা ব্যথিত হৃদয়ের অনুরণন। কবিতাটি গোপনই থাক। নিমু মল্লিকের অনাগ্রহ দেখে সাহেব বিচারক হাইড সাহেবের কক্ষে প্রবেশ করে। সে জানে এই কক্ষে প্রবেশ করলে অনেক সময় অনেক চমকপ্রদ ঘটনা প্রত্যক্ষ করা যায়। সেই সঙ্গে হাইড সাহেবের মানবিক গুণগুলো অনেক সময় প্রকট হয়ে ওঠে। এই দিনও একটা ঘটনা দেখলো অ্যাটর্নি হিকি। অ্যাটর্নি হ্যামিল্টন হাগিন্স নামে তার এক মক্কেলকে নিয়ে উপস্থিত। এই হাগিন্স তার কাকার বিপুল সম্পত্তির তত্ত্বাবধায়ক হয়েছে, তাই এসেছে সেই সম্পত্তি দখল করে দেখাশোনার অনুমতিপত্র নিতে কোর্ট থেকে। হিকি সাহেব লক্ষ্য করে হাগিন্স মদ্যপান করে টং হয়ে আছে, চোখগুলো অব্দি কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে। তবে হাইডের অত নজর নেই। সে তখন নানান আইন কানুনের মোটা মোটা বই ঘাঁটতে ব্যস্ত। একসময় হিকি লক্ষ্য করে মাতাল হাগিন্স যেন একটু অসহিষ্ণু হয়ে উঠেছে। শেষে টলতে টলতে উঠে দাঁড়িয়ে হাইডের সামনে গিয়ে বলে, আপনি এইসব বড় বড় অপাঠ্য বই নিয়ে পাতার পর পাতা উল্টাবেন, আর আমি পুতুলের মতো হাত জোর করে থাকবো নাকি? হাইড এতক্ষণে বুঝলো লোকটা মাতাল। আদালতে এই ধরনের জিনিস অসহ্য। অ্যাটর্নি হ্যামিল্টনকে কড়া করে বলে, আপনার একটা মক্কেল দেখছি একটা বাঁদর, একে বার করে নিয়ে যান এখনই। তাকে টানতে টানতে বাইরে বের করে দিয়ে হ্যামিল্টন দুঃখ প্রকাশ করতে ফিরে এলে হাইড বলে, লোকটা যে পরিমাণ মদ খায় তাতে এই সম্পত্তি পেলে কাকার ছেলে মেয়েদের দেখবে বলে ভরসা হয় না। আপনি কি বলেন মিস্টার হ্যামিল্টন? হ্যামিল্টনের অবস্থা দেখে হিকির দুঃখ হয়। বেচারা, অ্যাটর্নি হিসেবে তীব্র প্রতিবাদ করবে নিশ্চয়ই, কিন্তু মানুষ হিসাবে হাইডের হৃদয়ে নিতে মন্তব্যের কোনো উত্তর দিতে পারবে না। হ্যামিল্টন ধীরে ধীরে বলে, কে জব্দ করার জন্য কোনো শত্রু নিশ্চয়ই বেশি করে পান করিয়ে দিয়েছে। আমি তো ওকে আগেও দেখেছি, বিশিষ্ট ভদ্রলোক। সাপও মরল, লাঠিও ভাঙল না। তবে হাইড ঠোঁট উল্টে হতাশা প্রকাশ করে। এদিক ওদিক তাকাতে এক কোণে গোপাল মুখুজ্জিকে শুকনো মুখে বসে থাকতে দেখে হিকি। গোপাল আর দুর্গাচরণের আদালতের ঘটনাবলী আস্বাদন করার নেশা রয়েছে। ওদের প্রায়ই দেখতে পাওয়া যায় কোনো না কোনো বিচারকের কক্ষে।
গোপালকে তার বিনয়ের জন্য পছন্দ করে হিকি। আজ মনে পড়ে এই গোপালের তদবিরেই সে রামরতনকে তার রাইটার হিসেবে নিয়েছিল। নিয়ে ঠকেনি। রামরতনের গুণের কথা গোপালকে বললে কেমন হয়? না, দরকার নেই। তার চেয়ে নিমু মল্লিক গোপালের ভাই সম্বন্ধে যেন কি বলছিল। ওই ভাইটা নাকি বেয়ারা ধরনের। চাঁদ এসে বলে ছেলেটির কথা প্রায়ই, কিন্তু এইসব জিনিস হিকি গ্রাহ্যে আনে না। কম বয়সে যা করে করুক, তবে দেশটা ভারতবর্ষ, এদের সম্বন্ধে এইসব জিনিস সাধারণ পরিবারে খুব নাকি দুর্নাম রটায়। অথচ বড় বড় ধনীদের বেলায়, নবাবদের বেলায় 7 খুন মাপ। অদ্ভুত এইসব সংস্কার আর নিয়ম কানুন সম্বন্ধে অভ্যস্ত হয়ে গেলেও হিকি এসবের অর্থ বুঝে উঠতে পারে না আজও। তাই নিমু মল্লিক নাক কুঁচকে বলেছিল গোপালের ভাইয়ের খুব খারাপ দশা। তার মানে কি? খারাপ অবস্থা? এই বাঙালিরা এক এক সময় অদ্ভুত ইংরেজি ব্যবহার করে, বোধহয় বাংলা থেকে ইংরেজি করে, মাথা মুন্ডু নেই। তবু নিমু মল্লিক ভালোই বলে, কিন্তু গোপাল আরো কম, জিভের আর ভাঙতে চায় না। তবে মোটামুটি বুঝিয়ে দিতে পারে। যেখানে ইংরেজি আসে না সেখানে বাংলা বলে দেয়। 2-4টে বাংলা শিখে ফেলার জন্য হিকিরও তেমন অসুবিধে হয় না। গোপালকে ডেকে হিকি হেসে প্রশ্ন করে, কেমন দেখলে হাগিন্সের ব্যাপারটা? ভেরি টেস্টফুল। ভেরি গুড, ভেরি গুড। তো তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? অনেক দূর থেকে এলাম এইমাত্র সাহেব। ও আচ্ছা, তোমার একটা ভাই আছে না? হ্যাঁ। সে কিছু করে না কেন? হিকি লক্ষ্য করে গোপাল অতি কষ্টে কি যেন চাপতে চাইছে। চোখের জল হতে পারে, আবেগ হতে পারে। বুঝতে পারে প্রশ্ন করে ভুল হয়ে গিয়েছে। সাহেব, সে মরতে বসেছে। চমকে উঠে হিকি বলে, কেন? মরতে বসেছে মানে? সত্যিই মরতে বসেছে। কবিরাজ বলেছে আর কোনো আশা নেই। কি হয়েছে? হতাশ হচ্ছ কেন? কত বড় বড় ডাক্তার আশা ছেড়ে দেবার পর সেই রোগী ভালো হয়ে ওঠে। আমার বেলায় কি হয়েছিল তুমিও তো জানো। হিকির কথা গোপালের মনে এতটুকুও আশা সঞ্চার করতে পারে না। সে বলে, এ রোগের চিকিৎসা নেই। কি জিনিস? কি রোগ? গোপাল জানে না এই রোগের ইংরেজি নাম। সে অসহায় দৃষ্টিতে সাহেবের দিকে চেয়ে থাকে। বলো, রোগের কি নাম? সাহেব, নেম আই ডোন্ট নো। বেঙ্গলি নেম রাজযক্ষা। রাজযক্ষা? সেটা আবার কি? সাহেব, সে কথা বলতে পারবো না। তোমরা কি বলো আমার জানা নেই। তুমি নিমাই মল্লিককে জিজ্ঞেস করতে পারো, সে ইংরেজি ভালো জানে। তবে এই রোগের চিকিৎসা নেই সাহেব। সব রোগেরই চিকিৎসা আছে গোপাল, অন্তত চেষ্টা সব সময় করতে হয়। তোমরা বড্ড বেশি অদৃষ্টবাদী। তোমরা কথায় কথায় ভগবানের শরণাপন্ন হও, কথায় কথায় অদৃষ্টকে মেনে নাও। সাহেব, আমাদের কবরেজরা যেসব নিদান দেয় সেগুলো অব্যর্থ। আমি একজন সাহেব ডাক্তার দেখাতে বলি তোমাকে, তুমি রাজি হবে? গোপাল একটু দ্বিধাবোধ করে প্রথমে। একেবারে শোবার ঘরে সাহেবকে নিয়ে যাবার প্রতিক্রিয়ার কথা ভাবে। ঘরের অনেক কিছু হয়তো ফেলে দিতে হবে। হেমলতা হয়তো রান্নাঘরের জিনিস ফেলতে শুরু করবে। তাছাড়া ছোট বউয়ের মনোভাব কিরকম হবে তাই বা কে জানে। কিন্তু একবার সাহেব ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। ওদের চিকিৎসা অন্য ধরনের, ওই ওষুধ সম্পূর্ণ আলাদা। হিকি সাহেবকে গোপাল বলে, আমি একবার বাড়িতে গিয়ে বলে দেখি। এত কষ্ট করে ভাইকে এক বারাঙ্গনার বাড়ি থেকে উদ্ধার করে এনেছে গোপাল নিজে। তাকে মরে যেতে দিতে উদ্ধার করেনি। তাই সাহেব ডাক্তার দেখাতে রাস্তা করাতেই হবে হেমলতাদের। সেই বারাঙ্গনার ঘরে ঢুকতে তার ঘৃণা হয়েছে, সংকোচ হয়েছে, কিন্তু ভেতরে ঢুকে অবাক হয়ে গিয়েছে। ওই দারিদ্র্যের মধ্যেও মহি একটা পরিচ্ছন্ন শয্যায় শুয়েছিল। দাদাকে দেখে সে চমকে উঠেছিল। দাদা? হ্যাঁ, তোকে নিতে এলাম। দাদা? চলো,
আমি দাঁড়াতে পারছি না। অনেক চেষ্টায় 3 দিন পর তোকে খুঁজে পেয়েছি, কিন্তু কি করে যাব? আমার চলতে বড় কষ্ট হয়, প্রায় রক্ত ওঠে। গোপাল মুখুজ্জের বুকের ভেতরটা ধক করে ওঠে। কবরেজের মন্তব্য মনে পড়ে যায়। সেই সময় একজন স্ত্রীলোক ঘোমটা টেনে এসে দাঁড়ায়। সে ভেবেছে মহির কোনো বন্ধু কিংবা চেনা লোক এসেছে। ওকে নিয়ে যান বাবু, উনি খুব অসুস্থ। গোপালের মুখ কুঁচকে ওঠে। স্ত্রীলোকটির মুখ দেখে ফেলে আফসোস হয়, কিন্তু মুখটা সরল তো বেশ। মহি অত্যন্ত সংকোচের সঙ্গে বলে, আমার দাদা। মেয়েটি মাটিতে বসে প্রণাম করতে যেতেই গোপাল মুখুজ্জে লাফিয়ে উঠে পিছনে সরে যায়। শান্তিবালা লজ্জিত ভাবে বলে, আমি ছোব না, জানি ছুতে নেই। গোপাল সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে, আমি পালকি আনতে চললাম, তুই পালিয়ে যাবি না তো? না দাদা, পালাতে আর পারবো না। কিন্তু তোমার গাড়ি কি হলো? আনিনি, গাড়ি করে এদিকে আসতে ঘেন্না হয়। মহি মাথা নিচু করে থাকে। সেদিন মহি গোপালকে বুঝিয়ে দিয়েছিল এবারে সে ভোগের জন্য বেশ্যা বাড়িতে আশ্রয় নেয়নি, সে শান্তি চেয়েছিল। শান্তিবালা বারবনিতা হলেও একবারও তাকে তেমন ভাবতে পারেনি মহি। পালকিতে চেপে বাড়ির দিকে দুই ভাই চলতে চলতে মহি যখন কথাগুলো বলছিল, তখন গোপাল মুখুজ্জের দুই কান গরম হয়ে উঠছিল। এই সেই মহি যাকে কয়েক বছর আগেও সে কাঁধে চাপিয়ে গঙ্গায় স্নান করাতে নিয়ে যেত। হ্যাঁ, সেই মহি রয়েছে এখনো। ওই ঘন কালো দাড়ি গোফের মধ্যেও এখনো সেই চোখ দুটোই তার প্রমাণ। মহি কেমন আচ্ছন্ন অবস্থায় কথা বলে চলেছে, যেন হুঁশ নেই। তাই হবে, সেই জন্যই অসংকোচে তাকে এসব কথা বলতে পারছে। গোপাল ভাবে, মহি যখন সব কথা বলছে তখন তারও জেনে নিতে ক্ষতি কি? মহি তো রোগী। তুই শান্তি খুঁজতে শেষে ওখানে গেলি, বাড়িতে পেতিস না? ছোট বউয়ের মতো মেয়ে কোথায় পাবি? হ্যাঁ, ও খুব উঁচু দরে, তাই ওর কাছে পৌঁছতে পারিনি। আমি কত নিচু, লেখাপড়া জানি না। তুই পাগল নাকি রে? তুই না ওর স্বামী? পতি হলো সতীর দেবতা। তোর কুষ্ঠ হলেও ছোট বউ এতটুকু ঘৃণা না করে তোর সেবা করতেন। কি জানি, কিন্তু ও তো আমাকে ঠিক মানুষ বলে গণ্য করে না। তোর নিজের ভুল, ছোট বউকে অমন ভাবিস না। মহিরার কথা বলতে ইচ্ছা হয় না। সে ভাবে, আবার যদি সেই কাশি আরম্ভ হয় তাহলেই তো রক্ত। মধু তাকে সত্যি এক সুন্দর আশ্রয় দেবার কথা বলে দিয়েছিল। শান্তিবালার মতো মেয়ে ছেলে হয় না। শান্তিবালা যদি তার বউ হতো, বেশ হতো। গোপাল মুখুজ্জের চোখের সামনেও শান্তিবালার মুখখানা বারবার ভেসে ওঠে। সরিয়ে নিতে চাইলেও পারে না। ওদের সম্বন্ধে তার অন্য রকমের ধারণা ছিল। দেখতে একটু রুক্ষ হবে, পানের রসের ছোপ থাকবে পুরো ঠোঁটে, মুখের হাসি হবে অশ্লীল, কথাবার্তাতেও শালীনতা থাকবে না। এই ধারণা কেমন করে তার মনে ছাপ ফেলেছিল বলতে পারে না। হয়তো কখনো এমন একজনকে দেখেছে সে। ফিরিঙ্গি বেশ্যাদের তো পথে ঘাটে সে দেখে, তারাও কেমন যেন বেপরোয়া আর অসভ্য। কিন্তু মহি যার কাছে থাকতো, কয়েক মুহূর্ত তাকে দেখেই গোপালের এতদিনের ধারণায় ঘা পড়েছে। এ যেন কারো গৃহবধূ। সামনে এসে দাঁড়াবার ভঙ্গি তেমনি নমনীয়, বেশ লজ্জাশীলা, কথা মার্জিত। সবচেয়ে অবাক হয়েছে গোপাল মহির প্রতি তার যত্ন দেখে। কি সেবা পরায়ণা রূপ! মহি পালকিতে ওঠার সময় মেয়েটার মুখে অদ্ভুত এক উদ্বেগ ফুটে উঠেছিল। তার সতত ভয় মহি বুঝি পারবে না। গোপাল মুখুজ্জের উপস্থিতি ভুলে গিয়ে সে কয়েকবার মহিকে ধরতে হাত বাড়িয়েও সরিয়ে নিয়েছে। সত্যই বোধহয় তার ছোট ভাই এখানে শান্তি পেয়েছিল। মুদিত আঁখি ভাইয়ের মুখের দিকে চেয়ে বহুদিন পরে তার বুকের ভেতরটা উদ্বেলিত হয়ে ওঠে, চোখ দুটো সজল হয়ে ওঠে। পালকির বেয়ারারা তখন গান গাইছে,
সামনে খাল হই আরে, খাল রে ভাই হই আরে, আরে খাল হই আরে, জোর খাল হই আরে। গোপাল মুখুজ্জে চমকে ওঠে। জোড়াসাঁকোর পাশ দিয়ে যাচ্ছে তারা, মহির শ্বশুর বাড়ি। এই বাড়িরই মেয়েকে ঘরে এনেছিল। কত আশা, কত কল্পনা নিয়ে মেয়েকে স্বামীর ঘর করতে ওরা পাঠিয়েছিল, শুধু তারই কথার ওপর ভরসা রেখে।